নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কাক কাকের মাংস খায় না, কিন্তু আজ বাংলা গণমাধ্যমের একটা ছোট্ট পরিসরে কাজ করতে গিয়ে আমার মনে হলো বাংলা সংবাদ মাধ্যম সম্বন্ধে কিছু কথা বলা দরকার। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, ডাকাবুকো নেতা, অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিয়ের পিঁড়িতে বসছেন, বিয়ে করতে চলেছেন তাঁরই দলের একজন রাজনৈতিক সহকর্মীকে। অবশ্যই এটা খবরটা শুনলে অনেকে চমকে যাচ্ছেন, খবরের ভেতরে অনেকে ঢুকতে চাইছেন, সব ঠিক আছে। দিলীপবাবু তার ব্যক্তিগত জীবনে বিয়ে থা করবেন, তার গার্হস্থ্য জীবন যাপন করবেন এবং সংসার জীবনে প্রবেশ করবেন। নতুন কোনো খবর নয়, এটা হয়তো একটু চমকে দেওয়ার মতো খবর, কিন্তু সেই খবর নিয়ে বাংলার সংবাদ মাধ্যমের যে আধিক্যতা হচ্ছে, আমার তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হচ্ছে খালি এই মুহূর্তে দাঁড়িয়ে 25,753 জনের চাকরিটা যায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে মুর্শিদাবাদের সুতি কিংবা শামশেরগঞ্জে কিচ্ছু ঘটেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে মুর্শিদাবাদের অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এখনও ঘর ছাড়া, এবং শেষ পর্যন্ত অনেকেই কবে ঘরে ফিরবেন কেউ জানে না। কেউ ঝাড়খণ্ডে চলে গেছেন, কেউ মালদা হয়ে চলে গেছেন, কেউ বা কলকাতামুখী হয়ে গেছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা গণসংবাদ মাধ্যমের কী ভূমিকা হওয়া উচিত ছিল? একটা ইনভেস্টিগেটিং জার্নালিজমের প্রয়োজন ছিল না? যে কোথায় দাঁড়িয়ে রয়েছে আসল পরিস্থিতি, পুলিশ কতটা কভার আপ মিশন করছে। রাজ্যপাল গেছেন, রাজ্যপাল মালদার উদ্দেশ্যে গেছেন, মুর্শিদাবাদের উদ্দেশ্যে গেছেন, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এসছেন, তারা গ্রামে গ্রামে ঘুরছেন। অবশ্যই খবর, এগুলো খবর নয় তা নয়, কিন্তু কোনটা খবর আর কোনটা খবর নয়, কোনটাকে খবর করলে একটু চটকদারি হবে, সেই সময় দাঁড়িয়ে যখন হাজার হাজার ছেলে কান্নাকাটি করছে কলকাতার রাজপথে বসে। আজকেও যখন এই প্রতিবেদন পেশ করছি দেখছি গ্রুপ সি, গ্রুপ ডি এর ছেলেমেয়েরা যারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতেন, মানে গ্রুপ সি এর কাজ করতেন বা গ্রুপ ডি এর কাজ করতেন, তারা গেছেন তৃণমূল ভবনে গিয়ে সরাসরি ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে। একজন রাজ্যের শিক্ষামন্ত্রী তার সঙ্গে বিকাশ ভবনে দেখা করতে না গিয়ে যাচ্ছেন তারা তৃণমূল কংগ্রেস ভবনে। কেন? খবর হতে পারত, অনেক বড় খবর হতে পারত। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াক অফ নিয়ে সারা বাংলায় যে উত্তেজক পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তার আফটার এফেক্ট কী? গ্রামগঞ্জগুলো ঘুরে সরাসরি অন দ্য স্পট রিপোর্টিং করা যেতে পারত। তার পরিবর্তে আমরা কি দেখছি? টুকরো খবর। চিরকুমার দিলীপের চিরসঙ্গী রিঙ্কু। ভাবুন তো, এবিপি আনন্দের মতো একটি প্রতিষ্ঠান, তারা এই ধরনের সংবাদ করছেন। একবার করলেন, দুবার করলেন, তিনবার করলেন, শয়ে ডিজিটাল মাধ্যমে সেই ভিডিওগুলোকে আসছে। কিছু ডিজিটাল মাধ্যম পর্যন্ত, পোর্টাল মাধ্যম পর্যন্ত তাঁরা বসে যাচ্ছেন এটা চুলচেরা অ্যানালিসিস করতে করতে। সরাসরি ডক্টর সুকান্ত মুন্দারের কাছে গিয়ে বলছেন যে দিলীপবাবুর বিয়ে সম্বন্ধে আপনার মত কী? কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গিয়ে বলছেন, আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর দিলীপবাবুর বিয়ে দিয়ে বলেছেন, আপনার মতটা কী? আচ্ছা, এটা কি কোনো বাংলা সংবাদ মাধ্যমের কাজ হতে পারে বলুন তো? এই রেসিপি কি বাংলা সংবাদ মাধ্যমকে মানায়? আমি কয়েকটা ছোট্ট হেডলাইন এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করব। তুঙ্গে বিয়ের প্রস্তুতি, শাখা পলা পড়ে। তুঙ্গে বিয়ের প্রস্তুতি, শাখা পলা পড়ে। দিলীপবাবুর যিনি সহধর্মিনী এতক্ষণে হয়ে গেছেন, তিনি কিভাবে সাজছেন, পার্লারে কখন গেছেন, পার্লারে কিভাবে তিনি সাজসজ্জা করাচ্ছেন, এবং তারপর তিনি তার বাড়ি থেকে নেমে আসছেন, গাড়িতে উঠছেন, সেই গাড়ির পেছনে সংবাদ মাধ্যমে গাড়ি ধাওয়া করছে, এবং দিলীপবাবুর বাড়িতে কে আছেন, কে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কটা গাড়ি ঢুকছেন, কোন গাড়িতে কে পৌঁছচ্ছেন, একদম টাইম টু টাইম বর্ণনা। আমি বলছি এই ডিজেনারেশন বাংলা সংবাদ মাধ্যমে ছিল না, জানেন তো। বিশ্বাস করুন, কম্পিটিশান আছে, অবশ্যই কম্পিটিশান থাকবে। প্রিন্ট মিডিয়াতে কম্পিটিশান থাকবে, ইলেকট্রনিক্স মিডিয়ায় কম্পিটিশান থাকবে, ডিজিটাল মাধ্যমে কম্পিটিশান থাকবে, ডিজিটাল মাধ্যমের সঙ্গে ইলেকট্রনিক্স মিডিয়ার কম্পিটিশান থাকবে। ভালো খবর যারা দেবেন সেই খবর মানুষ দেখবে, কিন্তু মানুষের খবরের রুচিটাকে আপনি বদলে দেবেন কেন? এটাই তো মূল প্রশ্ন। মানুষের ইচ্ছাটাকে কেন বদলে দেবেন? কিছু মানুষের আগ্রহ অবশ্যই আছে এবং থাকাটা খুব অস্বাভাবিক নয়। দিলীপবাবুর কার সঙ্গে বিয়ে হচ্ছে তার ব্যক্তিগত জীবনের বিষয়, তাকে শুভকামনা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অবশ্যই খবর, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বলুন তো, এগুলো খবর? দিলীপ করা, বৌদি তুমি খেয়াল রেখো, হেডলাইন বড় বড় সংবাদ মাধ্যমে। দিলীপের বিয়েটা শুধু বিয়ে নয়, বিদ্রোহ, কুণাল ঘোষ বলেছেন। খবর, লাল বেনারসি, নাকে নথ, বধূ বেশে দিলীপ জায়া। তুঙ্গে বিয়ের প্রস্তুতি, শাখা পলা পড়ে। লাল বেনারসি পরে কনের সাজে রিঙ্কু। বিয়ের পরে দিলীপকে কী হিসেবে দেখতে চান? রিঙ্কু মজুমদারকে গিয়ে প্রশ্ন করা হচ্ছে। শুরু করার মতো মনের জোশ থাকতে হবে, দিলীপবাবুর সহধর্মিনী বলছেন। হেডলাইন কি? 21শে পরিচয়, 25শে পরিণয়।
আবার আরও মারাত্মক হেডলাইন, সময় নেই, রওনা হলেন দিলীপের হবু স্ত্রী, যেন যুদ্ধ লাগছে তার আগেই দ্রুত দ্রুত পা চালিয়ে যুদ্ধক্ষেত্রে যেতে হচ্ছে মিলিটারিকে, তার ধারা বিবরণী দিচ্ছেন বাংলা সংবাদ মাধ্যম। বৈশাখে নববসন্ত। আমি বলছি হচ্ছেটা কি, হচ্ছেটা কি? ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন না বিজ্ঞাপনের লোভে, মানা যায়। সংবাদদাতা যারা, সংবাদপত্রে যারা, আমি বলছি প্রিন্ট মিডিয়ার যারা সংবাদদাতা, তাদের ঘাটতি, তাদের টাকা পয়সা মাইনেপত্র ঠিকঠাক হয় না, তারা তাদের মতো করে রিপোর্টিং করেন। সেই রিপোর্টিংয়ের ধার আজকে কমে গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। আমি শুধু একটা ছোট্ট কাহিনী বলবো আপনাদের কাছে। আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছি গতকাল যে সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছে, যে রায়ের গতকাল না গত পরশু সম্ভবত বেরিয়েছে, এবং যে রায়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে গতকালই রায়টা বেরিয়েছে, যেখানে দাঁড়িয়ে জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জয় কুমার দুপাতার রায়টা দিয়েছেন। এবং এই রায়ে ছত্রে ছত্রে প্রতিটা লাইনে লাইনে একটা সরকারের শয়তানিকে তিনি ধরেছেন, আইডেন্টিফাই করেছেন, করে তার প্রোটেকশন দিয়েছেন। এটাকে নিয়ে কোনো ইলেকট্রনিক্স মাধ্যম সেভাবে ব্যাখ্যা করলো না কেন? কিংবা ধরুন, আমি আরও একটা ঘটনার কথা বলি, মধ্যশিক্ষা পর্ষদ, সেই মধ্যশিক্ষা পর্ষদ তারা যে পিটিশন ফাইল করেছেন রিলিফের জন্য সুপ্রিম কোর্টে, সেটা কোনো বিশ্লেষণ কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন? সেই পিটিশনে কি আছে, সেই পিটিশনে কীভাবে শিক্ষকদের প্রতারণা করা হয়েছে নতুনভাবে? কোনো শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বলুন তো, আপনারা দেখতে পেয়েছেন? আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে কী কী ছিল এক্স্যাক্টলি? প্রশ্নটা যে জায়গায় দাঁড়িয়ে কাজ করা দরকার, যেখানে দাঁড়িয়ে কাজ করা দরকার, মুর্শিদাবাদের যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও মুর্শিদাবাদ, বাকি মুর্শিদাবাদ কীভাবে বেঁচে আছে, সেটা সংবাদ মাধ্যমের খবর হতে পারে না এই মুহূর্তে দাঁড়িয়ে? কিংবা এখনও যারা বাড়ি ফিরতে সাহস করছেন না, অথচ পুলিশ অফিসাররা বলছেন, কলকাতায় বসে পুলিশ অফিসার জাভেদ শামীম বলছেন অবস্থা নিয়ন্ত্রণে, সব কমপ্লিটলি আয়ত্তের মধ্যে আসছে, আস্তে আস্তে দোকানপাট খুলছে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি সিচুয়েশনটা কি সংবাদ মাধ্যমই তো ধরতে পারছে। দেখছেন, চটকদারি খবর করতে করতে একজনের ব্যক্তি জীবনের পরিসরে ঢুকে গিয়ে সেইটা নিয়ে তিনি পার্লারে কীভাবে সাজছেন, তিনি ফ্ল্যাট থেকে কিভাবে নামছেন, গাড়িতে কিভাবে উঠলেন, গাড়ির কাঁচ নামালেন না ওঠালেন, তারপর সেই গাড়ি রওনা দিল, সেই গাড়ি যখন পৌঁছলো সেখানে তারা কারা রিসিভ করলেন, সেই রিসিভ করার পর তারপর তিনি লিফটের দিকে গেলেন, সেই লিফটের করে তারপর দিলীপবাবুর ফ্ল্যাটে চলে গেলেন। মেনু চার্ট, কী কী খাওয়া হবে সেটা লেখা হচ্ছে, কারা কারা আমন্ত্রিত সেটা লেখা হচ্ছে। দিলীপবাবুর মা যেখানে থাকেন সেই বেডরুমের মধ্যে গিয়ে রাহুল সিনহা প্রণাম করছে, সেটা একটা সংবাদ মাধ্যমের ভিডিও দেখাচ্ছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ সিনহা দিলীপ ঘোষের মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এটা খবর বলুন তো? আমি বলছি এটা খবর। আমি প্রশ্ন করছি যারা সংবাদ মাধ্যমে সংবাদদাতা আছেন তাদের কাছে বলছি, যারা প্রডিউসার আছে আমি তাদের কাছে বলছি, কেন নিজেদের নামাচ্ছেন? সব সংবাদ মাধ্যম নামাচ্ছে না, কিন্তু আমি আলাদা করে নাম বলছি না, কোনো কোনো সংবাদ মাধ্যম নিজেদের নিয়ন্ত্রণ করেছে। খবর একটা দেওয়ার ছিল, দিয়েছেন, দিলীপবাবু বিয়ের পিঁড়িতে বসছেন, দিলীপবাবুর বিয়ে, অমুক পাত্রীর নাম অমুক, তাঁর পরিচয়, দিলীপবাবু কবে বিয়ে করছেন, তারপর খড়গপুর চলে যাচ্ছেন। ঠিক আছে, একটা খবর হতে পারে, সাবজেক্ট হতে পারে, কিন্তু পার্লারে নববধূ সাজছেন সেটা ভিডিও করে খবর? আপনি ভাবুন তো, মেনু চার্টে কী কী আছে সেটা খবর। দিলীপবাবুর ইন্টারভিউ নেওয়া হচ্ছে, মার জন্য আমি বিয়ে করছি, মানে বাংলার সংবাদ মাধ্যমের সর্বাধিক প্রচারিত সংবাদ মাধ্যম সেটাকে টেলিকাস্ট করছে। কোন স্তরে নেমেছে? আমি বলছি ভাবা দরকার, যারা দর্শক, যারা পাঠক, তারা ভাবুন যে কোথায় গিয়ে পৌঁছেছে। যে সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ চাকরিহারা, যেখানে দাঁড়িয়ে শিল্পের কোনো নামগন্ধ নেই এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর জন্য ওয়াকফকে কেন্দ্র করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, সেইখানে দাঁড়িয়ে একজন রাজনৈতিক ব্যক্তি তার ব্যক্তিগত ইচ্ছে অনুযায়ী তিনি গার্হস্থ্য জীবনে প্রবেশ করছেন, তিনি বেশি বয়সে হলেও বিয়ে থা করছেন। ঠিক আছে, একটা খবর হতে পারে, দুটো খবর হতে পারে, 200 খবর হতে পারে। একটা ইলেকট্রনিক্স মাধ্যম ডিজিটালগুলো খুলুন, মানে 2 ঘন্টার মধ্যে 30টা 40টা করে বাইট ভেসে আসছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ হ্যাপনিং? এটা ভাবুন। আমি বলছি এসব ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে চিহ্নিত করে রাখুন যারা এই কীর্তিকলাপটা করছে। আমি কোনো রাগে ক্রোধে করছি না। অনেকেই আমাকে বলেছেন দিলীপবাবু বিয়ে করছেন, সেটা নিয়ে আপনি একটা স্টোরি করুন না। একজন ব্যক্তি মানুষ তার ইচ্ছে অনুযায়ী আরেকজন ব্যক্তিকে তার জীবনে নিয়ে আসছেন। খবর ইলেকট্রনিক্স মাধ্যমে বেরিয়েছে, প্রিন্ট মিডিয়ায় বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে,
ব্যাস, দ্যাটস অল। কিন্তু যে যে পরিসরের মধ্যে মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না, তাঁরা ভেতরে ভেতরে কল্পনায় বানাচ্ছেন কোন কোন 30 জন আমন্ত্রিত এবং তাদের কি খাবার দেওয়া হবে। দিলীপবাবু সেজে গুজে থাকবেন তো? শুধু নববধূ সেজে বিয়ে করতে যাচ্ছেন? আজকে কি করবেন? কাল সকালে প্রাতঃভ্রমণে যারা প্রাতঃভ্রমণকারী তাদের কি খাওয়ানো হবে? ইডলি খাওয়ানো হবে। ইজ দিস দ্য সাবজেক্ট অফ এ নিউজ মিডিয়া? আপনি বলুন। আমি খুব দুঃখে যন্ত্রণায় আজকে এই প্রতিবেদনটা আপনাদের কাছে পেশ করছি। বিশ্বাস করুন, আমি একাধিক বয়ান, একাধিক রিপোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে করেছি। সুপ্রিম কোর্টে কেউ তো এইটা নিয়ে নিউজ মিডিয়া করছে না যে 22 লক্ষ ছেলে মেয়ে 2016-17 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের জীবনটাকে একটা সরকার কিভাবে বিপন্ন করেছে। আজকে শুধু 25,753 জন নয়, 22 লক্ষ ছেলেমেয়ের জীবন নিয়ে খেলা হয়েছে। কে যোগ্য কে অযোগ্য তালিকা করা যাবে। 17 রকমের দুর্নীতি। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে চোখের জল তো যে পরিবারে ছেলে মেয়ে বড় হচ্ছে তাদের পরিবারের মধ্যে জমা হচ্ছে, তাদেরও চোখের জল ফেলতে হবে কাল হোক পরশু। সেগুলোই তো আলোচনার বিষয় হওয়া দরকার। সুপ্রিম কোর্টের রায়টা বিষয় হওয়া দরকার। কীভাবে মধ্যশিক্ষা পর্ষদ চালাকি করতে গিয়ে মুখ থুবড়ে পড়লো সুপ্রিম কোর্টে, সেটা তো বিচার্য বিষয় হওয়া দরকার। রিলিফ ক্যাম্পে, শামশেরগঞ্জে রিলিফ ক্যাম্পে রিলিফ দিতে যেতে দিচ্ছে না সরকার প্রশাসন, সেটা নিয়ে একটি এনজিওকে শেষ পর্যন্ত পৌঁছতে হচ্ছে হাইকোর্টে আবেদন করে তার অনুমতি আদায় করতে হচ্ছে। সেটা তো খবর যে একটা সরকার নিজেরা খাবার দাবার ঠিকমতো পৌঁছতে পারছে না, এনজিও পৌঁছতে চাইছে, দেবে না। কোনো 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 সেবাশ্রম তারা খাবার পৌঁছতে চাইছে। আমি দেখছিলাম একটা ডিজিটাল মাধ্যমে যে তারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন, তাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, খাবার দিতে দেওয়া হবে না। সেগুলোই তো খবর। এখনও কিভাবে চাকরি দুর্নীতি হচ্ছে। আগামী দিন যদি চাকরির পরীক্ষা, যদি কেন চাকরির পরীক্ষা তো হবেই, সেই চাকরির পরীক্ষায় শেষ পর্যন্ত আবার দুর্নীতি কোন কোন পথে আসতে পারে সেটাও তো খবর হওয়া দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে করছে কোনো মিডিয়া? নির্লজ্জ বেহায়ার মতো জিপ থেকে নাল পড়ছে যেন ভেতরে দিলীপবাবুর বাড়িতে ঢুকতে দিচ্ছে না বলে এই সংবাদ মাধ্যমগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিপ থেকে নাল পড়ছে খাবারের লোভে। এই ব্যাখ্যা যদি কেউ করেন তিনি কি অন্যায় করবেন? বলছি মানুষকে কেন বিভ্রান্ত করছেন? একজন রাজনৈতিক ব্যক্তি, তার ব্যক্তি জীবনকে নিয়ে আলোচনার জায়গা অবশ্যই আছে, কিন্তু কতটা পরিমাণ, কতক্ষণ আমি আলোচনা করব, কতটা আমি সেটা নিয়ে গভীরে ঢুকবো। মানে কেউ টানালে লাল বেনারসি পরে কনের সাজে রিঙ্কু, তুঙ্গে বিয়ের প্রস্তুতি, শাখা পলা পরে লাল বেনারসি নাকে নদ, বধূ বেশে দিলীপ যায়। দিলীপের বিয়েটা শুধু বিয়ে নয়, বিদ্রোহ কুণাল ঘোষ বলছেন, সেটাকে হাইলাইট করা হচ্ছে। দিলীপ করা বৌদি তুমি খেয়াল রাখো, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠাচ্ছেন। আমি বলছি এই কথাগুলো বারবার বলছি, তার কারণ চিনে রাখুন বাংলা মিডিয়াকে, যারা আপনার চেতনা নিয়ে খেলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যন্ত্রণা নিয়ে যাদের কথা বলা দরকার, তারা এখন একজন ব্যক্তি মানুষের ব্যক্তি জীবনের পরিসরের মধ্যে ঢোকার চেষ্টা করছে, পার্লার পর্যন্ত পৌঁছে যাচ্ছে, বেডরুম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর কতটা নিচে নামবেন? আমি সেই সব সংবাদ মাধ্যমের কর্তাদের বলছি, নিজেদের নামের প্রতিও অবিচার করছেন না? একটু ভেবে দেখবেন। প্রশ্নটা রাখলাম। অবশ্যই দিলীপবাবু এবং তার সহধর্মিনীকে অনন্ত শুভেচ্ছা জানালাম। দিলীপবাবুকে নিয়ে কোনো আলাদা এপিসোড করব না, কারণ একজন ব্যক্তি মানুষের জীবনের এই পরিসরে ঢোকাটা রুচিহীনতা বলে আমার মনে হয়। যেটা করছেন তথাকথিত বড় বড় ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদ মাধ্যম, তাদের কি খবরে টান পড়েছে? খবরে মন্বন্তর, খবর নেই। হাজার হাজার খবর আছে, লাখ লাখ খবর আছে। খবর খুঁজতে জানতে হয়, শুধু এইটুকু মাথায় রাখবে।